আসসালামু আলাইকুম। মুসা ভাই, আজকে আমরা আলোচনা করব ইরানের গণমাধ্যম নিয়ে। বিশেষ করে তারা কিভাবে সংবাদ এই যুদ্ধ পরিস্থিতিতে সংবাদগুলো তারা বাইরের পাঠায় কিংবা বাইরের যে আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে তারা ইরান থেকে কিভাবে সংবাদ সংগ্রহ করে। এই বিষয়টা নিয়ে আলোচনা করব। জি, ওয়ালাইকুম আসসালাম। বিষয়টা একটা মজার বিষয়। সেটা হলো ইরানে যখন খুব ব্যাপক গোলযোগ দেখা দেয় বা ওদের রাষ্ট্র মনে করে নিরাপত্তা বিঘ্নিত, সে সময় ইন্টারনেটের সাথে বাইরে যোগাযোগ নষ্ট বা বন্ধ থাকে। সোলাইমানি শাহাদাতের পরে ৭-৮ দিন ইন্টারনেট ছিলই না, একেবারে না। কিন্তু ইন্টারনেট যেটা দেশের ভিতরে যে সমস্ত কাজকর্ম, ধরুন ওই যে অ্যাপ দিয়ে আপনার এই ট্যাক্সি ডাকা, ব্যাংকের লেনদেন, কেমন এবং এগুলিতে কোনো অসুবিধা হয়নি, বিন্দুমাত্র অসুবিধা হয় নাই, আমরা টেরও পাইনি। আর দ্বিতীয় যে জিনিসটা সেটা হলো ইরানে কিন্তু ব্যাপকভাবে লোকজন টাকা পয়সা লেনদেন করে, নগদ টাকার চেয়ে কার্ড ভিত্তিক লেনদেন বা আপনার অ্যাপস ভিত্তিক লেনদেনগুলো অনেক ব্যাপক, আমাদের চেয়ে অনেক ব্যাপক বেশি। এখন বাইরে যখন সময় জরুরি অবস্থায় যেটা হয়ে থাকে সেটা হলো মিডিয়াগুলো তাদের নিজস্ব কিছু ইন্টারনেট ব্যবস্থা আছে, এবং এটা আমরা অনেক সময় স্বীকার করে না। ধরুন দূতাবাসের ভিতরে একটা কোনো দূতাবাস আছে ইন্টারনেট, সেখান থেকে তারা সাহায্য নেয়। দূতাবাস এগুলো তো রাষ্ট্রীয় বিষয় আর কি। না, সেগুলো থেকে কোনো মিডিয়া সাহায্য নেয় আচ্ছা, না, আচ্ছা। না, না, না জানিয়ে, মানে এটা হলো আপোষে সাহায্য নিয়ে থাকে কোনো কোনো মিডিয়া। তা এখনকার যে এই যে সংবাদগুলো আসতেছে, এই সংবাদগুলো কি সেই দূতাবাসকে ব্যবহার করে নাকি অন্য কোনোভাবে? দুটো জিনিস হতে পারে। একটা হলো যে দূতাবাসকে ব্যবহার করে হতে পারে, আরেকটা জিনিস হলো যে আপনার ওই ধরুন সীমান্ত এলাকাগুলোতে বাইরের ইন্টারনেট কভারেজ পাওয়া যাচ্ছে, সেখানে ওই কভারেজ দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাইরে। সীমান্ত এলাকায় আমার লোক রইলো, তাকে আমি পাঠিয়ে দিলাম দেশের ভেতর থেকে, সেখান থেকে এরা পাঠিয়ে দিল। এটা একটু কঠিন বিষয় আর কি, কারণ এখন সীমান্তে যেতে হবে। না, না, আমার সীমান্তে আমার লোক আছেই, আমার পরিচিত আচ্ছা, লোক আচ্ছা। সীমান্তে আছেই। না, আপনার পরিচিত আছে, কিন্তু তেহরানে যে ঘটনাটা ঘটছে ট্রেনে ঘোরার পর সেই ঘটনাটা তখন তাকে পাঠাইতে হলে তাকে সীমান্তে যেতে হবে। না, না, দিতে হবে না, ভেতরে ইন্টারনেট দিয়ে পাঠিয়ে দেবে, ভেতরে ইন্টারনেট দিয়ে পাঠিয়ে দেবে, পাঠিয়ে দেওয়া যাবে। আচ্ছা, আচ্ছা। ভেতরে ইন্টারনেট পুরোই কাজ করে। তারপরে ওই সীমান্তে গিয়ে অন্য দেশের নেটওয়ার্ক থেকে ওইটা আবার বহির্বিশ্বে পাঠানো হচ্ছে। পাঠিয়ে দেবে। জি, জি, আচ্ছা, এরকম কোন কোন মিডিয়াগুলো কাজ করে বলে আপনার কাছে? না, এটা প্রকাশ্যে না, কেউ স্বীকার করবে না, করে স্বীকার করবে না। কেউ কিন্তু সেখানে তো আন্তর্জাতিক অনেকগুলো গণমাধ্যম কাজ করতেছে। ধরুন আমাদের যে পরিচিত গণমাধ্যমগুলো, বিবিসি বলেন, ভয়েস অফ আমেরিকার সাথে সম্পর্ক থাকা সবাই নাই, অথবা ডেটসে ভ্যালি বলেন, এখানে আল জাজিরা কাজ করতেছে, সৌদি আল আরবের আল আরাবিয়া, আরাবিয়া, এরপরে বৈরুত ভিত্তিক আছে আল মায়াদিন, রাশিয়ার আরটি আরাবিক। হ্যাঁ, ওদের সাথে আমি দেখেছি, ওদের কাজ করতে আমি দেখেছি। মানে আমি যে অনুষ্ঠানে গেছি ছবি তোলার জন্য বা নিউজ দেওয়ার জন্য, এখানে এই সমস্ত টিভি চ্যানেলগুলো উপস্থিত ছিল। এই ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। কেমন? আর তাসনিম নিউজ, যেটা থেকে আপনি বেশিরভাগ ইনফরমেশন গুলো পান, বিশেষ করে এটা তো মনে হয় ফার্সি ভাষার। ইংরেজি এডিশন আছে, ইংরেজি এডিশন আছে। তো আমি ফার্সিটাই। তারা কিভাবে, মানে তাদের নিউজগুলো আপনি বাংলাদেশ থেকে কিভাবে পাচ্ছেন? আমি সেটা হলো ইন্টারনেটের মাধ্যমে পাই। কিন্তু এটা কি ওরা মানে ওই ইরান থেকেই সম্প্রচার করছে নাকি আবার ওই বর্ডার থেকে? না, না, ইরান থেকে আমরা দেখতে, এবং ইরান থেকে সবগুলো খবর কিন্তু আসছে না। যেমন ইসনাটা হলো ছাত্রদের, ইরানি স্টুডেন্ট নিউজ এজেন্সি, সেটা কিন্তু ধরতে পারি না। ইরানি সরকারি যে নিউজ এজেন্সি, ওইটাও পাই না। কেন? ইরানের আর একটা নিজস্ব চ্যানেল আছে বেশ জনপ্রিয়, আলাম টিভি। আল আলম টিভি, আলম টিভি, এটা হলো আরবি ভাষাভাষী, আরবি ভাষাদের, আরবি ভাষাভাষীদের জন্য আল আলম। সেটি কি বাংলাদেশ থেকে এখন দেখা যায়? বাংলাদেশের ইন্টারনেটের মাধ্যমে দেখা যাবে, এটা দেখা যাবে। কেউ দেখে। আর একটা আছে যে ইরানের যে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি, যে ওরা তাতে কাজ করেছি, আমাদের এটা বিশাল একটা প্রতিষ্ঠান। আপনি তো আইআরআইবি তেই। আমি আইআরবি যেটা হলো যে ওয়ার্ল্ড সার্ভিসের কাজ করেছি, বহির্বিশ্ব কার্যক্রম। বাংলাদেশ থেকে কি এটা নিউজ এখন পাওয়া যাচ্ছে? আইআরবিও পাওয়া যাচ্ছে না, এখন পাওয়া যাচ্ছে না। ওরা মাঝে মধ্যে কিছু করতেছে, যেটা হলো টেলিগ্রামে ওরা কিছু খবর দিচ্ছে। আইআরবির তো যে বাংলা রেডিও ছিল সম্প্রচার, সেটা বন্ধ হয়ে গেছে বহুকাল আগেই, এবং রেডিও সম্প্রচার শুধুমাত্র দুটো ভাষায় বোধহয় চালু আছে, একটা হলো পাশতু, একটা আরবি। কেমন? কারণ এখানে এখনো কিছু রেডিও শ্রোতা আছে, বাকি সব শর্ট ওয়েভের রেডিও শ্রোতা আসলে সংখ্যা নাই।
নাই বলে বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে আমরা ওখানে ফিল্ড থেকে আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে, পরিচিত গণমাধ্যমগুলোর মধ্যে আল জাজিরাই সবচেয়ে বেশি নিউজ কভার করতে পারছে এখন। হ্যাঁ, পারতেছে। ওইখানে যদি আরেকটা কথা যেটা হলো ইরান সরকার কোনো কোনো ব্যক্তি বা সংস্থাকে হোয়াইট সিম বলে এক ধরনের সিম দিয়ে থাকে, সিম কার্ড। কেমন সেই জিনিসটা হলো যে তাতে আর কোনো ইয়ে নাই, বাধা নেই, বাধা নেই। কিন্তু এটা পেতে গেলে কি আপনাকে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, বেশ কঠিন, এবং কোথাও ভুল করলে কার্ডটার সাথে সাথে বন্ধ করে দেওয়া হবে। আচ্ছা, এটা ওই অটোমেটিক্যালি গভর্নমেন্ট থেকে বন্ধ করে দেওয়া হয়? একেবারে কোনো ইয়ে দেবে না, সুযোগ দেবে না আপনাকে কোনো কৈফিয়ত তোলাবে। আচ্ছা, এখন স্বাভাবিকভাবে সেখানে কি সাংবাদিকরা কাজ করতে পারছে? যুদ্ধ অবস্থায় তো আসলে স্বাভাবিকভাবে কাজ করা এমনিই সম্ভব না। স্বাভাবিক কাজ করা মানে দেশের ভেতরে সংবাদ প্রচারে কোনো বাধা পাচ্ছে বলে শুনি নাই। আর আমাদের যে বাঙালি ভদ্ররা আছেন ইরান রেডিওতে, কেমন তারা মাঝে মাঝে পোস্ট দিয়ে বলছেন যে আমরা ভালো আছি, যদিও আমাদের ইয়েতে অফিসে হামলা হয়ে গেছে। আইআরবি ভবনে গতবার হামলা হয়েছিল, মূল ভবনে। এবার যে ছবিগুলো দেখে বুঝতে পারলাম না ঠিক কোথায় হামলা হয়েছে, আর হামলার মানে অবস্থাটাও কি সেটাও কোনো খবরে পাই নাই। তবে হামলা হয়েছে আইআরবি। একটা ছবি দেখে মনে হলো যে বহির্বিশ্ব কার্যক্রমের একটা অংশে হামলা হয়েছে। তার মানে সরকারিভাবেও নিউজ মানে কোনো সংবাদ দেশের বাইরে পাঠানোটা এখন কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, বেশ কঠিন, বেশ কঠিন। আর ইরান একটা জিনিস আছে ছিল, সেটা সবসময় মানে বহুকাল ইরানে যাওয়ার পরে আমরা ব্যবহার করতাম, কারণ ইরান সামাজিক মাধ্যমগুলো সব নিষিদ্ধ করে দেওয়া। আর একটা জিনিস শুনলাম যে ইরানের প্রেস ভিসা বা মানে সাংবাদিক ভিসা পাওয়াটা বেশ টাফ। হ্যাঁ, আপনাকে এটা পেতে হলে আপনাকে দরখাস্ত করতে হবে, এবং আপনি ওখানে দিয়ে কি কি করবেন তার একটা ইয়ে দিতে হবে, আপনার রুটিন বা শখ দিতে হবে, এবং ওই কাজের বাইরে আপনি কিছু করতে পারবেন না। কেমন যদি করেন তাহলে আপনাকে তৎক্ষণ ধরে বের করে দেবে, অথবা আপনি তাহলে বিদেশ থেকে কোনো সাংবাদিক ওখানে গিয়ে আসলে সংবাদ সংগ্রহ করাটা তাদের জন্য একটু কঠিন। কঠিন। ওখানে ভিতরে থেকেই আপনাকে নিউজ সংগ্রহ করতে হ্যাঁ, হবে। না বিদেশ থেকে যায়, মাঝে মাঝে কিছু কিছু গেছে। এগুলি বিশেষ করে এটা দায় হলো ওদের যে বিপ্লবের দিক থেকে গুরুত্বপূর্ণ দিনগুলো, ধরুন 11ই ফেব্রুয়ারি বা বিশ্ব দো বহমান বলে ওরা, ওটা আমাদের 10 ফেব্রুয়ারি হতে পারে, 11ই ফেব্রুয়ারি হতে পারে, বিপ্লব দিবস। তখন বাইরের বেশ কিছু সাংবাদিককে ওরা দেয়, অনুমতি দেয়, এবং তারা এই অনুষ্ঠানটা হয় সাধারণভাবে ময়দানে আজাদিতে। গতকালকে ময়দানে আজাদি ওই এলাকাটায় ভালো বোমাবর্ষণ হয়েছে। আচ্ছা, আমরা আজকের এই আলাপন শুরুর আগে আপনি বলছিলেন আমাদের অফিস রুমে বসে যে আজকে বড় ধরনের একটা হামলা হয়েছে। এটা আপনি আসলে কিভাবে জানতে পেরেছেন? এটা ওই আপনার আল জাজিরা খবর এসেছে গতকালকে। ওরা আজকে সকালেই আমি একটা খবর দেখতেছিলাম যে আমেরিকা হুমকি দিয়েছে যে আজকে তারা স্মরণকালের সবচেয়ে বড় বিমান হামলা করবে। এটা আগে হুমকি দিয়ে রাখা ছিল। তা আজকে কি সেরকমই কিছু একটা সেটা অবস্থাটা শেষ পর্যন্ত কী ঘটেছে জানি না, কারণ এখনো কোনো খবর পাইনি। তবে তেহরান এবং ইস্পাহানে ব্যাপক হামলা হয়েছে বলে খবর পেয়েছি। আচ্ছা, এখন পর্যন্ত কতগুলো প্রভিন্সে হামলা হয়েছে বলে আপনার কাছে? আমি সঠিকভাবে বলতে পারবো না, তবে মনে হয় 22-23 এরকম একটা সঠিকভাবে আমার মনে নেই। প্রথম দিকে 20টার কথা বলা হয়েছিল, পরে সেটা বেড়েছে মানে 22 পর্যন্ত আমরা শুনেছিলাম আর কি। অর্থাৎ মানে সেখানে কি পরিমাণ হামলা হচ্ছে সেই জিনিসটাও আসলে আমরা জানতে পারছি না। শুধুমাত্র এটা না, ইরান থেকে আমরা ডিটেলস নিউজটা পাচ্ছি না, আবার একইভাবে তেল আবিব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যে হামলাগুলো হচ্ছে, ইরান যে হামলাগুলো করতেছে, সেখান থেকেও তথ্যগুলো আমরা আসলে ক্লিয়ারলি পাচ্ছি না। তেল আবিব বা মানে ইহুদিবাদী ইসরায়েল থেকে কোনো খবরই বের হতে দেওয়া হচ্ছে না। এবং সেটা হলো ইসরায়েল তো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকালকে ওরা খুব ভালো হামলা করেছে তেল আবিবে। তো ওই খবরটা আসেনি, কিছু ছবি দেখলাম ইরানি মাধ্যমে, কেমন যে তাতে দেখা গেল বেশ ভাঙচুর হয়েছে। ভাঙচুর নাকি মানে প্রচন্ড ক্ষয়ক্ষতি, প্রচন্ড ভাঙচুর বলতে বিশাল বিশাল ভবন ভেঙে চুরমার হয়ে পড়ে আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এটা মানে এক কথায় বলতে পারি যে ইরান থেকে এখন আমরা আসলে প্রকৃত খবর, ইরান না শুধু পুরো যুদ্ধের খবরটাই আমরা আসলে পুরোপুরি পাওয়ার অবস্থানে নাই, আমরা পাচ্ছি না। এখানে যদি আপনার অনুমতি দেন আমি অন্য একটা জিনিস বলতে পারি। হ্যাঁ, এটা এর সাথে সরাসরি না হলেও জড়িত আছে। গতকালকে ইরানের দুটো জঙ্গি বিমান, মানে দুটো বোমারু বিমান, Su-24, এগুলো কিন্তু বহু পুরনো বোমারু বিমান। এগুলো উড়ে দিয়ে কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলা করতে গিয়েছিল, এবং তারা 2 মিনিট আগে কুয়েত টের পেয়েছে হামলার। এটা সবচেয়ে বড় বিষয়টা হলো
এরা উড়ে গেছে মাটির মাত্র 80 ফিট উপর দিয়ে। 80 ফিট উপর মানে 10 তলা ভবনের সমান উঁচু দিয়ে উড়ে যাওয়াটা, এটা কিন্তু সাংঘাতিক একটা ফিটনেস পাইলটদের। ওই পর্যন্ত যাওয়া, রাস্তায় যে কোনো কিছু ঘটতে পারতো। কারণ আর ওইখানে ঘটলে ইয়ে নেই, আপনার ওই রক্ষার সাধ্য খুব কম। তো ওরা অবশ্য শেষ 2 মুহূর্তে টের পেয়ে দেওয়ায় ওই বিমান দুটিকে কুয়েত ফেলে দিয়েছে। এই খবরটা দিয়েছে হলো আমেরিকান যে সামরিক বাহিনী দৈনিক স্টার স্ট্রাইপ বোধহয়, কেমন ওদের খবর আমি কালকে দেখেছি খবরটা। আচ্ছা আচ্ছা। এবং এটা চমকে দেওয়ার মতো খবর। কুয়েতও কিছু বলেনি, এই নিয়ে চুপ পড়ে গেছে। আমেরিকান কিছু বলেনি, কিন্তু আমেরিকানরা যেটা হলো যে ওরা চমকে গেছে, আমাদের বাড়ির এত কাছাকাছি চলে এসছে, কেমন যা 2টা মিনিট মাত্র, অবশ্য দূরত্ব হিসাবে 2 মিনিট মানে কিন্তু অনেকটা দূর বোমার বিমান বা জঙ্গি বিমানের হিসাব থেকে, কারণ ওগুলো তো বেশি গতিতে যায়। ঠিক আছে মুসা ভাই, আজকে শেষ করি। ধন্যবাদ আবার দেখা আপনাকে, হবে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমাদের।